হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আজকে আমরা চলে এসেছি আর একটা অকাল্ট হরর গল্প নিয়ে। তোমরা এই ধরনের গল্প শুনতে খুব ভালোবাসো এবং এই গল্পের লেখক নান আদার দ্যান রণদীপ নন্দী, মানে আমি আর কি। আজকের গল্প শুরু করার আগে একটা কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে চাই। অভিক সরকার, এই নামটা আশা করি তোমাদের সবার খুব পরিচিত। অভিকদার লেখা একাধিক গল্প তোমরা অলরেডি শুনেছ আমাদের থ্রিলারল্যান্ডে। এছাড়াও সানডে সাসপেন্স থেকে শুরু করে গপ্পমীরের ঠেক, কোথায় না তোমরা শুনেছ অভিকদার লেখা গল্প। এই অভিকদার লেখা যে গল্পটা আমার পার্সোনালি সব থেকে ফেভারিট, সেই ভোগ গল্প অবলম্বনে একটা দুর্দান্ত ওয়েব সিরিজ তৈরি করেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। গত 1 মে তোমাদের প্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে রিলিজ করেছে অভিক সরকারের লেখা গল্প অবলম্বনে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ ভোগ। অভিনয়ে আছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্ণ মিত্র, রজতাভ দত্ত, শুভাশিস মুখার্জি সহ একাধিক দুর্দান্ত অভিনেতা। তাহলে আর দেরি কিসের, তোমরা তাড়াতাড়ি বিঞ্জ ওয়াচ করে নাও ভোগ এবং নিচে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দাও কেমন লাগলো। আর দেরি করছি না, শুরু করছি আজকের গল্প, রণদীপ নন্দীর লেখা অকাল্ট হরর রক্ত চুক্তি। কলকাতার মেডিকেল কলেজের লাইব্রেরি। সকাল 8টা, প্রথম সেমেস্টার পরীক্ষা ঘনিয়ে আসছে। লাইব্রেরি ভর্তি ছাত্রছাত্রী। দিগন্তিকা একটা কোণের টেবিলে বসে অ্যানাটমির বই নিয়ে মগ্ন। চুল বাঁধা নেই, লম্বা কালো চুল কাঁধ ঢেকে পিঠ পর্যন্ত নেমেছে, চোখে চশমা। একটা হলুদ হাইলাইটার দিয়ে বইয়ের পাতায় লাইন টেনে টেনে পড়ছে সে। মাঝে মধ্যে একটা খাতায় নোট নিচ্ছে। পাশের চেয়ারে রাখা ব্যাগ, তার উপরে জলের বোতল, চশমার কেস। দিগন্তিকা এতটাই মনোযোগ দিয়ে পড়ছে যে চারপাশে কি হচ্ছে সেদিকে খেয়ালই নেই। আর্য সেদিন প্রথম কলেজে এসেছে, লেট অ্যাডমিশন। হস্টেলে জিনিসপত্র রেখে সোজা লাইব্রেরিতে চলে এসেছে। ইতিমধ্যেই ক্লাস মিস করেছে অনেকগুলো। সিলেবাস আর নোট সংগ্রহ করতে হবে। লাইব্রেরিতে ঢুকেই দেখল প্রায় কোনো টেবিলেই বসার জায়গা নেই। চারিদিকে চোখ বুলিয়ে এসে দেখল একটা টেবিলে একজন মেয়ে একা বসে আছে। আর্য এগিয়ে গেল সেদিকে। এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? দিগন্তিকা চমকে তাকালো। মাথা তুলে দেখল দীর্ঘকায় একটা ছেলে দাঁড়িয়ে আছে সামনে। পরনে কালো জিন্স আর সাদা টি শার্ট, চুল একটু এলোমেলো, চোখে চশমা। দিগন্তিকা আঙুল দিয়ে পাশের সিটটা দেখিয়ে বলল, হ্যাঁ বসো। থ্যাঙ্কস। সে দিগন্তিকার জিনিসপত্র একপাশে সরিয়ে বসল। আমি আর্য, নতুন স্টুডেন্ট। আমি দিগন্তিকা। নতুন মানে? মিড সেমিস্টার এসে ভর্তি হলে কি করে? চশমাটা ঠিক করতে করতে আর্য বলল, স্পেশাল কেস। অ্যাকচুয়ালি বাবার ট্রান্সফার হয়েছিল, তাই আমার এখানে অ্যাডমিশনে অনেক দেরি হয়ে গেল। অনেক দৌড়াদৌড়ি করে একটা সিট জোগাড় করলাম কোনো রকমে, কিন্তু এর মধ্যে তো মনে হচ্ছে অনেক ক্লাস মিস করে ফেলেছি। আচ্ছা, তোমার নোটস টোটস একটু দেখতে পারি? মানে আমি ফটোকপি করে নেব। অবশ্যই। তুমি এক কাজ করো, আমার খাতাটা নিয়ে যাও, ফটোকপি করিনি, আমাকে পরে ফেরত দিও। আমার সমস্ত নোটস এখানে আছে। থ্যাঙ্কস, তুমি আমাকে বাঁচালে। এতক্ষণে একটা আইডিয়া পেলাম কোথা থেকে শুরু করব। কোন হোস্টেলে থাকছো? হস্টেল না, মেসে। তুমি? আমি গার্লস হোস্টেলে। ও, তাহলে তো আমরা কাছাকাছি থাকি। আচ্ছা, বলছিলাম কি, অ্যানাটমির প্র্যাকটিক্যাল ক্লাস কোন কোন দিন থাকে? আমি এখনও রুটিন পাইনি আসলে। বুধবার আর শনিবার। আজ যেতে পারবে, সকালে 11টায় ক্লাস। ও তাই তো। আচ্ছা, ভালো হলো। বাকি ডিটেলস পরে জেনে নেব। আচ্ছা, আমাকে বাঁচিয়েছো তুমি। আমি ক্যান্টিন যাচ্ছি, তোমার জন্য কি একটা কফি নিয়ে আসবো? বাবা, তুমি এত তাড়াতাড়ি ফ্রেন্ডলি হয়ে উঠলে। সবার সঙ্গে এরকম করো নাকি? না, সবার সঙ্গে নয়, আসলে তুমি আমাকে হেল্প করলে তাই ভাবলাম, ওই আর কি। জানো, নতুন জায়গায় এসে তো কাউকে চিনি না, তাই। ঠিক আছে,
কালো কফি, চিনি ছাড়া। অর্ডার নোট করা হলো ম্যাডাম, আমি এক্ষুনি আসছি। আর্য চলে যাবার পর দিগন্তিকা আবার পড়ায় মন দিল, কিন্তু কেন জানে না মাঝে মধ্যেই ঘড়ির দিকে তাকাচ্ছিল সে। মিনিট 15 পর আর্য ফিরে এলো, হাতে দুটো কফির কাপ। একটা দিগন্তিকার সামনে রাখল, আর একটা নিজের সামনে। কান থেকে ইয়ারফোন খুলে কফি হাতে নিয়ে দিগন্তিকা বলল, থ্যাঙ্কস। নতুন এসেই দেখছি ক্যান্টিনটা ঠিক খুঁজে বের করেছো। হ্যাঁ, কফি না খেলে আমার মাথা কাজ করে না। আচ্ছা, তুমি ফোনে গান শুনতে শুনতে পড়ছিলে নাকি? না না, এই মে মাসের 1 তারিখে হইচইতে ভোগ রিলিজ করেছে না, ওটাই দেখছি। ফাটাফাটি লাগছে। এখন এই 2nd এপিসোড চলছে। ও হ্যাঁ, আমিও দেখেছি তো। যেমন পরমব্রত ডিরেকশন, তেমন অনির্বাণ ভট্টাচার্য আর পর্ণমিত্রের অ্যাক্টিং। আমি তো অ্যাডিক্টেডের মতো দেখেছি পুরোটা। অভিক সরকারের লেখারও তুলনা নেই বলো। হ্যাঁ, সে তো বটেই। আচ্ছা দিগন্তিকা, তুমি অলৌকিকে বিশ্বাস করো? বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করার মতো প্রমাণ এখনো পাইনি, তাই বলতে পারছি না। তবে এই ভোগের মতো কিছু সিরিজ বা সিনেমা আছে যেগুলো দেখলে রাত্রিবেলা অন্তত অবিশ্বাস করার সাহস পাই না। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি কোথা থেকে এসেছো? মুর্শিদাবাদের কান্দির কাছে একটা গ্রাম থেকে। তুমি? আমি দিল্লি থেকে এসেছি। বললাম না, বাবার জব ট্রান্সফার হয়েছে এখানে। আমি আজ পর্যন্ত দিল্লি দেখিনি। সত্যি? আচ্ছা, একদিন ঘুরিয়ে আনবো। মানে যদি তুমি যেতে চাও আর কি। দেখা যাবে, আগে তোমার সঙ্গে আরো কিছুদিন পরিচয় হোক। অফকোর্স। 11টা ক্লাস, আমরা কি একসঙ্গে যাব? হ্যাঁ চলো। দুজনে উঠে লাইব্রেরি হলের ব্যালকনি ধরে হাঁটতে শুরু করলো। মাঝে মধ্যে চোখাচোখি হলে মৃদু হাসি বিনিময় করল। বাইরে রোদ উঠেছিল, বসন্তের সকাল, নতুন সূর্য, নতুন দিন, একটা নতুন সম্পর্কের সূচনা। প্রথম দেখা হওয়ার পর 6 মাস কেটে গেছে। শীতের সন্ধ্যা, ক্যাম্পাসের পেছনে লেকের ধারে বসে আছে ওরা দুজন। আর্য ল্যাবের পর দিগন্তিকাকে এখানে আসতে বলেছিল। বাতাসে শীতের কামড় এড়াতে দিগন্তিকা একটা লাল শাল জড়িয়েছে গলায়। আর্য পরেছে একটা কালো জ্যাকেট। চাঁদের আলো লেকের জলে প্রতিফলিত হয়ে তরল রূপোর মতো দেখাচ্ছে। তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডাকলাম। কি কথা? ইয়ারের ফাইনাল সেম নিয়ে টেনশন? না, সেটা নয়। আসলে আমি জানি না কিভাবে বলবো। দিগন্তিকা আর্যর দিকে তাকালো, উত্তর দিল না। আর্য ঘাড় ঘুরিয়ে সরাসরি দিগন্তিকার চোখে চোখ রাখল। আমি তোমাকে খুব পছন্দ করি, মানে খুব বেশি, বন্ধু হিসেবে নয়। দিগন্তিকা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ঠোঁট উল্টে বলল, এটা আবার নতুন কথা কি? আমি তো আগেই জানতাম। জানতে? কিভাবে? ও তোমার জেনে কাজ নেই, মেয়েরা সব জানে। আর্য মাথা নিচু করল, কি বলবে বুঝতে পারছিল না। দিগন্তিকা ধীরে ধীরে আর্যর হাতের ওপর নিজের হাত রাখল। দুজনেই সারা সন্ধে আর কোনো কথা বলল না। লেকের ও প্রান্তে নিচু কামিনী গাছের ঝোপের পিছনে সূর্য মুখ লুকালো লজ্জায়। ড্রামা ডিপার্টমেন্টের ছাত্ররা একটা নাটক মঞ্চস্থ করেছিল। দিগন্তিকা এবং আর্য গেছিল সেটা দেখতে। নাটক শেষ হতে হতে রাত প্রায় 9টা বাজল। হস্টেলে ফেরার সময় হয়েছে। দিগন্তিকা হস্টেলের গেটের কাছে এসে দাঁড়ালো। আর্য জিজ্ঞেস করল, নাটকটা কেমন লাগলো? ভালো, বিশেষ করে শেষের দৃশ্যটা, যখন নায়ক নায়িকাকে বুকে জড়িয়ে ধরল। তাই? মোহময় গলায় প্রশ্নটা করে আর্য দিগন্তিকার দিকে এক ধাপ এগিয়ে এলো। দূরে স্ট্রিট লাইটের আলো এসে পড়েছে ওর চোখের তারায়। দূরের ওই মখমলি আকাশ থেকে সেখানেও যেন নেমে এসেছে একজোড়া আস্ত উজ্জ্বল নক্ষত্র। দিগন্তিকা টের পেল আর্য আরও কাছে সরে এসেছে।
দুজনের মধ্যে এখন মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। আর্য ধীরে ধীরে তার হাত বাড়ালো, আঙুল দিয়ে দিগন্তিকার গালে আলতো টোকা মেরে ঠোঁটের দিকে নিচু হলো। দিগন্তিকাও চোখ বন্ধ করে ঠোঁট এগিয়ে দিল। বসন্তের শেষে এক শুক্রবারের বিকেল, রাত 9:30 বাস ধরে দিগন্তিকা বাড়ি যাবে। আর্য ধর্মতলায় এসেছে ওকে বিদায় জানাতে। বাস টার্মিনালে অপেক্ষা করছে ওরা দুজন। আর্য বলল, তোমাকে খুব মিস করব। ধ্যাত, 2 দিনের তো ব্যাপার। বাসের অপেক্ষায় থাকা লোকজনের ভিড় থেকে একটু তফাতে খানিক নিভৃতে দাঁড়িয়ে আছে ওরা দুজন, চুপচাপ। আর্য সন্তর্পণে দিগন্তিকাকে কাছে টানল, ওর কোমরে হাত রাখল। দিগন্তিকার শরীরের উষ্ণতা অনুভব করতে পারছিল আর্য। ওকে আরও কাছে টেনে আনল। আর্য, এখানে না। সরি, আমি জাস্ট লোকজন দেখছে। দিগন্তিকা কিছুটা উষ্মার সঙ্গেই চোখটা নামিয়ে নিল, তারপর আবার তাকালো আর্যর চোখের দিকে। শোনো, আমি বুঝি, আমিও তোমাকে চাই, কিন্তু এটা ঠিক সময় নয়, ঠিক জায়গা নয়। আর্য একটু সরে গেল, কিন্তু হাত ছাড়ল না। বলল, তাহলে ঠিক সময় কবে, ঠিক জায়গা কোথায়? আমি কবে তোমাকে সম্পূর্ণভাবে পাবো? আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি রোজ তিন্নি। আমি তোমাকে চাই। আমি যত বাড়ি এগোতে গেছি তুমি বাধা দিয়েছ। আমি একটা কথা বলি, আমার কাছে এই সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। আমি আগে তোমাকে আমার মা বাবার সঙ্গে পরিচয় করাতে চাই। যদি তারা তোমাকে পছন্দ করেন, যদি আমাদের সম্পর্ক মেনে নেন, তখন আমি সম্পূর্ণভাবে তোমার। কিন্তু কেন? এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। দিগন্তিকা আর্যর হাতে হালকা চাপ দিয়ে বাধা দিল। তুমি জানো না আর্য, আমার জীবনে বাবা মা ছাড়া আর কেউ নেই। তারা আমার সব কিছু। আমি তাদের অমতে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আচ্ছা বেশ, আমি অপেক্ষা করব, কিন্তু কবে তোমার বাবা মার সঙ্গে দেখা করতে পারবো সেটা তো বলো। এই তো কদিন পরেই গরমের ছুটি পড়ছে, তারপর নববর্ষ। তুমি আমাদের গ্রামের বাড়িতে এসো, আমি তোমাকে নিয়ে যাব। তুমি তাদের সঙ্গে দেখা করবে, তারপর তারা যদি তোমাকে পছন্দ করেন, যদি তারা আমাদের সম্পর্ক মেনে নেন। দিগন্তিকা উত্তর দেবার আগেই বাস এসে গেল। সে বাসে ওঠার আগে আর্যর হাত ধরে টানল, তারপর কিছু একটা বলতে গিয়েও না বলে উঠে গেল বাসে। আর্য অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল যতক্ষণ না বাসটা দৃষ্টির বাইরে চলে যায়। আর্য খুব ভোরে ঘুম থেকে উঠেছিল। আসলে যাত্রাটা দীর্ঘ। প্রথমে কলকাতা থেকে ট্রেনে বহরমপুর, তারপর সেখান থেকে বাসে কাঁদি, তারপর সেখান থেকে অটো ভাড়া করে তবে রানীপুর যেতে হবে। কাঁদির বাসস্ট্যান্ডে নেমে চারিদিকে তাকালো আর্য। দিগন্তিকার বাবার আসার কথা ছিল তাকে নিতে, কিন্তু এখনও তাঁর দেখা নেই। অটো স্ট্যান্ড লাগোয়া চায়ের দোকানে বসে আর্য চা খেতে লাগলো। একপাশে চ্যাটার্জি ফার্মেসি দেখে সে মনে মনে ভাবল, ভালোই হলো, তার রেগুলার ওষুধের শিশি প্রায় ফুরিয়ে এসেছে। চায়ের দোকানের বেঞ্চ থেকে উঠে ওষুধের দোকানের দিকে এগোতে যাবে, হঠাৎ সামনে একটা লাল রঙের ট্রাক্টর এসে থামল। ট্রাক্টরের পেছনে বসে একজন আর্যর দিকেই তাকিয়ে হাত নাড়ছেন। এইবার ভদ্রলোককে চিনল আর্য, দিগন্তিকার বাবা জগদীশবাবু। দিগন্তিকার প্রোফাইলে এর অনেক ছবি দেখেছে সে। হ্যালো ইয়াং ম্যান, আমি জগদীশ, দিগন্তিকার বাবা। তোমাকেই খুঁজছিলাম। আরে অটোটা মাঝপথে এমন বিগড়ালো। ট্রাক্টর থেকে নেমে এলেন জগদীশ। চেহারা খুব সাধারণ, গায়ের রং ফর্সা, বয়স 50-এর কাছাকাছি, মুখ ভর্তি দাড়ি, চেহারায় কেমন একটা শশব্যস্ত ভাব, যেন সব সময় কোথায় কি বিপদ আসবে সেই অপেক্ষায় রয়েছেন।
আর্য বলল, আসুন আসুন। তারপর হাত জোর করে নমস্কার করল। আমি আর্য, আপনি কেমন আছেন? বেশ ভালো, বেশ ভালো। তোমার কথা অনেক শুনেছি তিন্নির কাছে। এসো এসো, উঠে পড়ো এখানে। আর্য ঘাবড়ে গেল। সে কখনো ট্রাক্টরে চড়েনি, ভবিষ্যতেও যে চড়তে হতে পারে এমন আশঙ্কাও করেনি। তবু সে খানিক হাঁচড় পাঁচড় করে ট্রাক্টরে উঠল। ট্রাক্টরের চালক একটা বিড়ি ধরিয়ে পেছন ফিরে তাকালো। বাবু, তাহলে স্টার্ট দি? হ্যাঁ পার্থ, চলো। ট্রাক্টর ধীরে ধীরে রাস্তা ধরে এগোতে থাকল। দুপাশে ধানের ক্ষেত, সবুজের গাঢ় আভা চারিদিকে, মাঝে মধ্যে দু একটা ছোট্ট বাড়ি। অনেকটা যাবার পর পাকা রাস্তা শেষ হলো। মাটির রাস্তা ধরে আরও খানিকটা এগোলো ট্রাক্টর। এবার দূরে দেখা গেল পুরনো আমলের একটা পেল্লায় বাড়ি, প্রাচীন খিলানওয়ালা দালান, সাদা রং করা, সামনে তুলসী তলায় ধূপ জ্বলছে। জগদীশবাবু বললেন, ওই হচ্ছে আমাদের বাড়ি। কাছে আসতেই আর্য দেখল দিগন্তিকা বারান্দায় দাঁড়িয়ে, সাদা চুড়িদার পরে আছে, মাথার চুল চূড়ো করে বাঁধা। বাড়ির সামনে আসতেই আর্যকে দেখে হাসল দিগন্তিকা। এই যে এসে গেছো মা, আর্য এসেছে তো। দিগন্তিকার মা সুমিত্রা বেরিয়ে এলেন, আর্যকে দেখে হাসলেন। এসো বাবা, এসো, ভেতরে এসো। সবাই ঘরে ঢুকল। সেকেলে ধরনের আসবাবপত্রে সাজানো একটা বৈঠকখানা, দেওয়ালে কালী এবং শিবের ছবি, আদ্যিকালের একটা ঘড়ি টিকটিক করে চলেছে। বসো বাবা, তোমার জন্য জল আনছি। আর্য বসল। দিগন্তিকা বসল তার পাশে, মুখে দুষ্টুমির হাসি। জিজ্ঞেস করল, কি কেমন লাগছে? আর্যর উত্তর দেবার আগেই সুমিত্রা এক গ্লাস জল এবং মিষ্টি নিয়ে ঘরে ঢুকলেন। এই নাও বাবা, পথে অনেক কষ্ট হয়েছে, একটু জল মিষ্টি খাও। খুব ভালো লাগছে এখানে এসে। দিগন্তিকা তো অনেক কথা বলে আপনাদের সম্পর্কে। আচ্ছা, তোমার বাবা মা কোথায় থাকেন? বাবা দিল্লিতে থাকতেন, এখন কলকাতায়, মানে ট্রান্সফারের চাকরি আর কি। আর মা মা আর নেই। কথাটা শুনে ঘরে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। জগদীশবাবু বললেন, ও বা, আই এম রিয়েলি সরি, দুঃখিত, আমি এসব জানতাম না। আরে না না, ইটস ওকে। সুমিত্রা উঠে আর্যর পাশে এসে বসলেন, তার হাত ধরে বললেন, বাবা, এখন থেকে তুমি আমাদের ছেলে, যে কোনো সময় এসো, যতদিন ইচ্ছে থাকবে, এটা তোমারও বাড়ি বাবা। আর্য অবাক হয়ে গেল। এর আগে প্রথম পরিচয়েই সে কখনো এমন আন্তরিকতা অনুভব করেনি। আর্যর চোখ ছলছল করে উঠল। দেখলে, আমি বলেছিলাম না তোমাকে, মা বাবা তোমাকে খুব পছন্দ করবেন। জগদীশবাবু উঠে দাঁড়ালেন। চলো, তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। এখন একটু বিশ্রাম নাও, তারপর খাবে। আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আর্য নিজের সুটকেস নিয়ে জগদীশবাবুর পেছনে পেছনে বাড়ির ভিতরে ঢুকল। বাইরে আলো কমে এসেছে। এখানে বাড়ির মধ্যে আরও জমাটি অন্ধকার। কিছুক্ষণ পর চোখ সয়ে এলে দেখা যায় লম্বা করিডোরটা। করিডোরের দু প্রান্তে সারি সারি ঘর, কয়েকটা তালাবন্ধ আর বাকিগুলোর দরজা ভেজানো। দেওয়ালে স্যাঁত স্যাঁতে ছোপ, অদ্ভুত একটা সোঁদা টক টক গন্ধ। কিছুটা যাবার পর করিডোরটা এল শেপে ডান দিকে বেঁকে গিয়েছে। এদিকে পরপর দুটো ঘর, তারপর সরু সিঁড়ি উঠে গেছে দোতলায়। দোতলার দুটো ঘরের একটার সামনে এসে দাঁড়িয়ে গেলেন জগদীশবাবু। বললেন, এই হলো তোমার ঘর। ওই বারান্দার শেষে একটা টয়লেট আছে। এখন একটু ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা খেতে বসবো, কেমন? আর্য হাসে, আলগোছে চোখ বোলায় ঘরের চারিদিকে। ছোট্ট ছিমছাম ঘর, একটা সিঙ্গল বেড, সাদা দেওয়ালে পোশাক ঝোলানোর হুক,
খাটের লাগোয়া একটা নিচু স্টাডি টেবিল, আর খাটের পাশে একটা বিশাল জানালা। সে দুপা এগিয়ে এসে দাঁড়ায় জানালার পাশে। ডান হাতের আলতো ঠেলায় কাঠের পাল্লাটা খুলে দিতেই এক ঝলক তামাল হাওয়া এসে ঘেঁটে দিয়ে যায় তার চুল। বেশ পছন্দ হয় তার এই ঘরটা। জগদীশবাবু বললেন, এখানে তুমি থাকবে, ঠিক আছে? আশা করি কোনো অসুবিধা হবে না, হলেই কিন্তু আমাদের ডাকবে, আমরা নিচেই শুই। একদম চিন্তা করবেন না, আমার কোনো অসুবিধা হবে না। দরজা ভেজিয়ে জগদীশবাবু চলে গেলেন। আর্য নিজের স্যুটকেস খুলে জামা কাপড় বের করতে লাগলো। ভাঁজ করা জামা কাপড় হাতে নিয়ে সে আলমারির দিকে যাচ্ছিল। তখনই তার চোখ গেল খোলা জানলার দিকে। জানলার ঠিক বাইরে কাঁঠাল গাছের একটা ডালে একটা মিশমিশে কালো কাক এসে বসেছে। কিন্তু আর্যকে অবাক করল কাকটার চোখ দুটো। সেই চোখ সাধারণ কাকের মতো নয়, সেগুলো লাল, গাঢ় লাল। আর সেই জ্বলন্ত কাঠ কয়লার মতো চোখ দিয়ে সে আর্যর দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টে। ডিনারে আয়োজন দেখে আর্যর চোখ কপালে। মুড়িঘণ্ট, বাসন্তী পোলাও, খাসির মাংস, কাতলা মাছের কালিয়া। আর্য জগদীশ সুমিত্রার জোড়াজুড়ি সত্ত্বেও পুরো খাবারের অর্ধেকও শেষ করতে পারল না। সুমিত্রা জিজ্ঞেস করলেন, তুমি নাকি ভালো রান্না করো? আর্য বোঝে এই তথ্যটা তিনি দিগন্তিকার কাছে পেয়েছেন। সেরকম কিছু নয়, আসলে কয়েক বছর হলো তো মা নেই, বাবার ট্রান্সফারের চাকরি, তাই খানিকটা বাধ্য হয়ে শেখা আর কি। খাওয়া শেষে নিজের রুমে ফিরে আসে আর্য। এরপর ঘরের দরজা ভিজিয়ে সঙ্গে আনা কিট ব্যাগ থেকে একটা ওষুধের শিশি বের করে। শিশির ঢাকনা খুলে একটা ট্যাবলেট বের করতে যাবে, এমন সময় পেছন থেকে কে যেন বলে ওঠে, বাবা আর্য। চমকে ফিরে তাকায় আর্য। দরজা খুলে জগদীশ দাঁড়িয়ে। অসাবধানতাবশত হাত থেকে শিশিটা পিছলে যায়। পাশের খোলা জানলা দিয়ে নিচের জমাট অন্ধকারে হারিয়ে যায় মুহূর্তে। আপনি? আর্য থতমত খেয়ে কি বলবে বুঝতে পারে না। তার শব্দগুলো খেয়েই হারায়। কি হয়েছে? হাত থেকে কিছু পড়ে গেল মনে হচ্ছে। কি হারালে? না মানে ও কিছু নয়, চুইংগামের খালি শিশি। সকালেই ট্রেনে আস্তে আস্তে খাচ্ছিলাম আর কি, আমি এমনি ফেলে দিতে যাচ্ছিলাম, কিছু কিছু না ওটা। আচ্ছা আচ্ছা, দেখো তুমি যদি সিগারেট টিগারেট খাও তো খেতেই পারো, আমাদের কোনো। এই না না, আমি সিগারেট একদম খাই না, বিশ্বাস করুন, ওটা সত্যিই চুইংগামের খালি শিশি। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, অত নার্ভাস হওয়ার কিছু নেই। যাই হোক, যেটা বলতে এসেছিলাম, তুমি কি মশারি ব্যবহার করো? না না, মশারি লাগবে না, আসলে অভ্যেস নেই মশারি টাঙিয়ে শোয়ার। জানলা খোলা আছে, হাওয়া আসছে, তাছাড়া দোতলায় আশা করি তেমন মশা থাকবে না। জগদীশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকেন। আচ্ছা ঠিক আছে, এবার ঘুমোতে যাও। তবে মশারিটা থাকলো, প্রয়োজন হলে তিন্নিকে ডেকো, ও টাঙিয়ে দেবে, কেমন? মধ্যরাত। আর্য শুয়ে আছে নিজের ঘরে, ঘুম আসছে না। শিশিটা পড়ে যাওয়ায় আজকের ওষুধ খাওয়া হয়নি, এটা খারাপ লক্ষণ। মনটা খচখচ করছে। হঠাৎ বাইরে থেকে একটা অস্পষ্ট শব্দ ভেসে আসে, মৃদু পদশব্দ। কেউ যেন করিডোর ধরে হেঁটে এদিকেই আসছে। ধীরে ধীরে উঠে বসে আর্য। দিগন্তিকা নাকি জগদীশবাবু? হয়তো মশার উপদ্রবে তার ঘুমের ব্যাঘাত ঘটছে কিনা সেটাই দেখতে আসছেন। আর্য বিছানা ছেড়ে উঠে দরজার কাছে যায়, কিন্তু দরজা খুলে অবাক হয়ে যায় সে। বাইরে নিকষ অন্ধকার করিডোর, কোথাও কেউ নেই। তাহলে দরজাটা বন্ধ করে দিতে যাবে,
তখনই মনে হয় করিডোরের শেষ প্রান্তে একটা মূর্তি যেন দাঁড়িয়ে আছে, পুরুষ মূর্তি। কিন্তু জগদীশ বাবু তো এতটা লম্বা নন। মূর্তিটা ঈষৎ কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে, তবুও তার মাথা প্রায় ছাদ ছুঁয়েছে। আর্য কি ঘুম চোখে ভুল দেখছে? সে ভালো করে দেখার জন্য চোখ কচলে আবার তাকায়। না, মূর্তিটা নেই। আর্য নিজেকে শান্ত করার চেষ্টা করে। হ্যালুসিনেশন, এটা স্রেফ আমার মনের ভুল, আর কিচ্ছু নয়। দরজা বন্ধ করে সে ফিরে আসে বিছানার কাছে। হঠাৎ সে টের পায় ঘরের তাপমাত্রা যেন এক ঝটকায় অনেকটা কমে গেছে। বেশ শীত শীত লাগছে। এটা এপ্রিল মাস, গরমকাল। এখন তো শীত লাগার কথা নয়। তাহলে কি তার জ্বর আসছে? আর্য একটু বিব্রত হলো। এখানে তার শরীর খারাপ হলে শুধু শুধু জগদীশবাবুদের ভোগান্তি হবে। এসব ভাবতে ভাবতেই সেই মৃদু পায়ের শব্দটা আবার শোনা যায়। এবার আর্য ভালো করে শুনতে চায় শব্দটা। ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায় সে। তারপর দরজা খুলে করিডোরে উঁকি দেয়। ওই তো সামনে অন্ধকারে একজন পুরুষ দাঁড়িয়ে আছে, পরনে লম্বা আলখাল্লা জাতীয় পোশাক। সে আর্যর দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ লোকটা ঘুরে দাঁড়ায়। আর্য চমকে ওঠে। দেখতে পায় লোকটার মুখ নেই, শুধু একটা অন্ধকার গভীর গর্ত, আর সেই গর্ত দিয়ে পিল পিল করে কালো পোকা বেরিয়ে আসছে। আর্য চিৎকার করে ওঠে। এক দৌড়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। কিচ্ছু না, এগুলো সব আমার দুঃস্বপ্ন, এগুলো সত্যি নয়। আর্য বিছানায় শুয়ে পড়ে। তার বুকের মধ্যে দ্রিম দ্রিম শব্দের ঢাক বাজছে। সে জানে এগুলো হ্যালুসিনেশন, কারণ এরকম অভিজ্ঞতা তার এই প্রথম নয়। ঘড়ির দিকে তাকায় আর্য। রাত 2:15। সে পকেট থেকে ফোনটা বের করে। কাঁপা কাঁপা হাতে অ্যাড্রেস বুক থেকে একটা নাম্বার খুঁজে নিয়ে ডায়াল করে। কয়েকবার বেজে ওঠার পর ফোনের ওপ্রান্ত থেকে তন্দ্রাচ্ছন্ন গলা ভেসে আসে। হ্যালো, আর্য, তো হঠাৎ এত রাতে আবার প্যানিক অ্যাটাক হচ্ছে নাকি? ডক্টর সেন, আমি আবার দেখতে পাচ্ছি। মানে কি দেখছো? একটা লোক দাঁড়িয়েছিল, মানে তার মুখ নেই, পোকা। শোনো আর্য, তুমি ওষুধগুলো খাচ্ছ তো? আর মেডিটেশন সেটাও ঠিক? না ডাক্তার, আমার শিশিটা পড়ে গেছে, ওষুধগুলো হারিয়ে গেছে। তুমি এখন কোথায় আছো? দিগন্তিকার বাড়িতে, মুর্শিদাবাদে। ওর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি। ওরা জানে তোমার রোগের কথা? না, আমি বলিনি। সে কি, তুমি দিগন্তিকাকে ভালোবাসো, তার সঙ্গে জীবন কাটাতে চাও, অথচ তুমি তাকে বলোইনি যে তুমি স্কিজোফ্রেনিয়াতে ভুগছো? না ডাক্তার সেন, আমি পারিনি। আমি যদি বলি, দিগন্তিকা আমাকে ছেড়ে চলে যাবে। ওর বাবা মা কোনোদিনই আমাদের সম্পর্ক মেনে নেবে না। আমার সঙ্গে কোনো মেয়ের বাবা মাই তার মেয়ের বিয়ে দিতে চাইবে না যদি জানতে পারে আমি একজন। আর্য, শান্ত হও। তুমি যত উত্তেজিত হবে তোমার হ্যালুসিনেশন আরো ট্রিগার্ড হবে, যেটা তোমার জন্য ভালো নয়। তোমার রোগটা খুবই কমন একটা অসুখ। প্রপার ট্রিটমেন্টে এটা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়, বিশেষ করে তোমার ওষুধগুলো নিয়মিত খেলে। আমি খেয়েছি ডাক্তার, আমি রোজ খাই। আজই অ্যাক্সিডেন্টলি সেটা পড়ে গেছে। আর্যর কথার মাঝেই আচমকা পেছন থেকে একটা খড়খড় শব্দ হয়। আর্য চমকে পেছন ফিরে তাকায়। দেখে পেছনের জানলায় দুটো হাত রেখে দোতলায় শূন্যে দাঁড়িয়ে আছে একজন অদ্ভুত মানুষ। জানালার কাঠের পাল্লায় তীক্ষ্ণ নখের আঁচড় কাটছে সে এক মনে। তারই একটা খসখস খসখস শব্দ হচ্ছে। মাথাটা নিচু করা, আর্য বুকের ভেতর জমিয়ে রাখা সবটুকু সাহস একত্র করে জিজ্ঞেস করে, কে আপনি? এবার লোকটা
মাথা তুলে তাকায়, মণিবিহীন সাদা দুটো চোখে এক দৃষ্টে সে তাকিয়ে থাকে আর্যর দিকে। তারপর ঠোঁটের দু প্রান্ত বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ে তার দু কান পর্যন্ত। তরমুজের বীজের মতো অসংখ্য দাঁত বের করে নিঃশব্দে হাসে সেই ছায়ামূর্তি। তারপর এক লাফে ঢুকে পড়ে ঘরের ভেতর। সেই সঙ্গে এক ঝটকায় খোলা জানলাটা বন্ধ করে দেয় ভেতর থেকে। প্রায় 15-20 সেকেন্ডের অস্বস্তিকর একটা নিস্তব্ধতা। ঘরের ভেতর এখন দুর্ভেদ্য অন্ধকার। খাটের ওপর পাথরের মূর্তির মতো বসে আছে আর্য। অসম্ভব শীত লাগছে তার। বুকের ভেতর একটা কালো বেড়াল যেন ছটপট করে মুক্তির উপায় খুঁজছে। একে নিশ্চিত্র অন্ধকার, তার উপর ছোট্ট বদ্ধ ঘর। আর্যর দম বন্ধ হয়ে আসছে। কেন জানে না তার মনে হচ্ছে নিশ্ছিদ্র অন্ধকারের সুযোগে সেই ছায়ামূর্তি পায়ে পায়ে এগিয়ে আসছে তার দিকে। সে ঘন ঘন শ্বাস নিতে থাকে। বুকের মধ্যে একটা চাপা যন্ত্রণা অনুভব করছে আর্য। আচ্ছা, মানুষের আতঙ্ক সহ্য সীমা ছাড়ালে এই রকমই যন্ত্রণা অনুভূত হয়? হঠাৎ মনে হয় তার ঠিক সামনে একটা মৃদু টুপটাপ শব্দ আসছে। মনে হচ্ছে সামনের মেঝেতে ফোঁটা ফোঁটা তরল ঝরে পড়ছে ঘরের ছাদ থেকে। সেই সঙ্গে শোনা যাচ্ছে মাথার উপর ছাদে আরেকটা মৃদু খড়খড় শব্দ। কেউ কি তার মাথার ওপরে বুকে হেঁটে চলে বেড়াচ্ছে? হ্যাঁ, তাই তো। নিজের ভারী শরীরকে অসমান ছাদে ঘষ্টে ঘষ্টে ঘুরে বেড়াচ্ছে সে। আর্য চিৎকার করে উঠতে চায়, কিন্তু পারে না। খুব চাপা রুদ্ধ স্বরে তার গলা থেকে একটা গোঙানি বেরিয়ে আসে। ফোনটা আতঙ্কে বিছানায় পড়ে গিয়েছিল হাত থেকে। সেটাই কুড়িয়ে নিয়ে সে মরিয়া হয়ে বলতে থাকে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু শুনছেন? ডাক্তার সেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আর্য। কি হলো? কিছু না, আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই। তোমার কাছে কি কোনো স্পেয়ার মেডিসিন আছে? না, আমার সব ওষুধ পড়ে গেছে। ঠিক আছে, এখন শোনো, একটা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করো, বুঝলে? আর কাল প্রথম বাসেই ফিরে এসো কলকাতায়। আমি বিকেলে অ্যাপয়েন্টমেন্ট রাখছি। শুধু মনে রাখবে, তুমি যা দেখছো কিছুই বাস্তব নয়, সবই তোমার মস্তিষ্কের খেলা। এবার ঘরের জানালাটা খুলে যায় সশব্দে। ঘরের ভিতর আবার চাঁদের নরম আলো ঝাঁপিয়ে পড়ে। আর্য কলটা কেটে মুখ তুলে জানলার দিকে তাকায়। জানলার উপর পেছন ফিরে উবু হয়ে বসে সেই ছায়ামূর্তি। আবার লাফ দিয়ে ঘরের বাইরে বেরিয়ে যাবার আগে একবার পেছন ফিরে তাকায় সে আর্যর দিকে। আর্য শিউরে উঠে দেখে লোকটার মাথাটা সম্পূর্ণ ঘুরে যাচ্ছে পেছনে। মুখে সেই আকর্ণ বিস্তৃত হাসি। সে দেখে লোকটার দেহ থেকে রক্ত গড়িয়ে জানলা বেয়ে ঝরে পড়ছে মেঝেতে। এই সবই কি হ্যালুসিনেশন? ডক্টর সেন তো বলেছেন এটা আর্যরই নিজের মস্তিষ্কের খেলা, কিন্তু সেটা এত বাস্তব, এতটা স্পষ্ট। এমনকি মেঝেতে গড়িয়ে আসা চটচটে রক্তের আঁশটে গন্ধটাও পাচ্ছে সে। হঠাৎ ঘরে আলো জ্বলে ওঠে। দিগন্তিকা উদ্বিগ্ন মুখে ঘরে ঢোকে। কি হলো? দুঃস্বপ্ন দেখছিলে নাকি? নিচ থেকে একটা চাপা গোঙানির আওয়াজ শুনলাম। মনে হলো নতুন জায়গা, হয়তো দুঃস্বপ্ন দেখে ভয় পাচ্ছ। আর্য মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকায়। ছায়াটা বেমালুম গায়েব হয়ে গেছে। না, আমি ঠিক আছি। হ্যাঁ, ওই একটু দুঃস্বপ্ন দেখছিলাম আর কি। এখন ইটস ওকে। আর ইউ শিওর? আরে হ্যাঁ রে বাবা, তুমি শুয়ে পড়ো, আমি ঠিক আছি। দিগন্তিকা চলে গেলে আর্য শুয়ে পড়ে। যদিও লাইটটা অফ করতে আর সাহস হয় না তার। সে চোখ বন্ধ করে। চোখ বন্ধ করলেও আর্য দেখতে পায়
তাকে ঘিরে রয়েছে অনেকগুলো ভয়ঙ্কর মুখ। সবাই তার দিকে তাকিয়ে আছে একটা অদ্ভুত দৃষ্টিতে। সবার মুখে সেই গা শিরশির করে ওঠা নিঃশব্দ হাসি। এভাবেই শুয়ে থাকতে থাকতে কখন যে আর্য তন্দ্রার সাগরে ভেসে গেছে তা সে নিজেও জানে না। ধীরে ধীরে সকালের সোনালি আলো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছিল। জানালার পাল্লার ফাঁক দিয়ে সূর্যের রশ্মি আর্যর চোখে মুখে এসে পড়েছে। রাতের অন্ধকারে যে ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখেছিল সেগুলো এখন স্বপ্নের মতো অবাস্তব মনে হচ্ছিল। সেই অদ্ভুত আওয়াজ, জানলার বাইরে থেকে ঘরে ঢুকে আসা প্রেত মূর্তি, এসবই কি সত্যিই ঘটেছিল নাকি তার অসুস্থ মনের কল্পনা মাত্র? আর্য চোখ মেলল। তার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। বিছানার চাদরটা জড়িয়ে আছে পায়ের সঙ্গে। সে উঠে বসল। কিছুক্ষণ উদ্ভ্রান্তের মতো বসে থেকে উঠে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিল। কিন্তু পরক্ষণেই আয়নায় নিজের প্রতিফলন দেখে চমকে উঠল। চোখের নিচে কালো কালির ছাপ, ফ্যাকাশে মুখ, শুকনো ফাটা ঠোঁট। মুহূর্তে রাতের স্মৃতিগুলো আবার ভিড় করতে লাগল। আর্য যখন ব্রেকফাস্ট টেবিলে এসে বসল, দিগন্তিকা তার দিকে চিন্তিত চোখে তাকালো। আর্য, তোমার শরীর ঠিক আছে? তোমায় কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। না না, ঠিক আছে। আসলে তোমাদের এই বাড়ির মতো বিশাল বাড়িতে না আমার ঘুমানোর অভ্যেস নেই, তাই রাত্রে একটু কমই ঘুমিয়েছি। তাই বুঝি? বাবা, এই নাও, এই আদা দেওয়া চাটা খেয়ে নাও, শরীর ভালো লাগবে। আর্য কাপে চুমুক দিল, কিন্তু তখনও তার হাত এতটাই কাঁপছিল যে সামান্য চা টেবিলে চলকে পড়ল। হ্যাঁ, সরি, আসলে হাতটা একটু... আরে ঠিক আছে বাবা, ও কিচ্ছু না, সাবধানে। আর্য লক্ষ্য করল জগদীশ এবং সুমিত্রা একে অপরের দিকে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করলেন। তার বুকটা ধক করে উঠল। তাহলে কি এরা কিছু সন্দেহ করছেন? নিচে বাগান থেকে আর্যর ওষুধের শিশিটা কি খুঁজে পেয়েছেন? আর্য বুঝতে পারছে সে স্বাভাবিক আচরণ করছে না। তার পেটে একটা তীব্র অস্বস্তি ক্রমশ বাড়ছিল। চায়ে চুমুক দেওয়ার চেষ্টা করতেই বমি পেল, কিন্তু সে নিজেকে সামলে নিল অতি কষ্টে। আর্য কথা ঘোরাবার চেষ্টা করে বলল, আচ্ছা কাকু, আপনাদের এই বাড়িটা কত পুরনো? জগদীশ যেন একটু থমকে গেলেন, তারপর বললেন, এই বাড়িটা, এটা অনেক পুরনো। আমরাই এখানে প্রায় 14 বছর হলো আছি। বাগানের পেছনে একটা ছোট পুকুর আছে, সেখানে গেলে মন ভালো লাগবে। দেখবে কত মাছ আছে। মাঝে মাঝেই ওই পেল্লাই সাইজের মাছ জলের উপরে ঘাই দেয়। হ্যাঁ চলো আর্য, আমি তোমাকে আমাদের পুকুরটা দেখাই। আমি ছোটবেলায় ওখানে সাঁতার কাটতাম। বেশ, ঠিক আছে। বাইরের হাওয়ায় আর্য একটু ভালো বোধ করল। সকালের রোদ তার চামড়ায় আঁকি বুঁকি কাটছিল। দিগন্তিকা তার হাত ধরে নিয়ে চলল বাগানের পিছনে পুকুরের দিকে। তোমাকে একটা কথা বলি, আমার বাবা মা তোমাকে খুব পছন্দ করেছে। সত্যি? হ্যাঁ, এমনকি মা বলছিল যে... নিজেদের মধ্যে নিচু স্বরে আলোচনা করতে করতে তারা পুকুরের কাছে চলে এলো। জলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে মৃদু তরঙ্গের আঘাতে ভেঙে চুড়ে যাচ্ছিল। ওরা দুজনে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। দিগন্তিকা অনেক কথা বলে যাচ্ছিল, যদিও আর্যর সেদিকে হুঁশ নেই। সেটা বুঝতে পেরে দিগন্তিকা বলল, আর্য, তুমি কি আমাকে বলবে না তোমার কি হয়েছে? আমি জানি তোমার কিছু একটা হয়েছে। না না, দূর, আমার আবার কি হবে? আমি মনে হয় খুব ক্লান্ত। চলো বাড়িতে ফিরি। দিগন্তিকা তার হাত ধরল, তারপর নিজের মাথাটা আলতো করে তার কাঁধে রাখল। লাঞ্চের সময় আর্য খুব একটা খেতে পারল না। খেতে গেলেই বারবার বমি পাচ্ছিল। শেষে আর সহ্য করতে না পেরে
সে প্রায় ছুটে গেল বাথরুমে। বাথরুমের দরজা বন্ধ করে সশব্দে কল খুলে বমি করল সে। তারপর কাঁপতে কাঁপতে বাথরুমের মেঝেতেই বসে পড়ল। বাথরুম থেকে বেরিয়ে নিজের ঘরে পৌঁছানোর আগেই কখন যেন সে মাটিতে পড়ে জ্ঞান হারাল। জ্ঞান ফিরল দিগন্তিকার ডাকে। সন্ধ্যা নেমে এসেছে। আর্য শুয়ে আছে তার ঘরের বিছানায়। সুমিত্রা জিজ্ঞেস করলেন, আর্য, এখন কেমন লাগছে বাবা? আর্য উঠে বসল। হ্যাঁ, ভালো লাগছে। আসলে আমাদের এখানে তো এসি নেই, হয়তো গরমে। না কাকিমা, একদমই তা নয়। হয়তো একটু হজমের সমস্যা হয়েছে, ও নিজেই ঠিক হয়ে যাবে। সন্ধ্যার আলো ধীরে ধীরে কমে যাচ্ছিল। আর্য জানলার দিকে তাকিয়ে দেখল বাইরে অন্ধকার নামছে সতর্ক বাঘিনীর মতো। তার বুক দূর দূর করতে লাগল। আবার একটা রাত আসছে, আবার সেই সব ভয়ঙ্কর অনুভূতি। আর্যর চিন্তায় বিঘ্ন ঘটিয়ে সন্ধ্যার লালচে আকাশ জুড়ে এক ঝাঁক কাক উড়ে গেল কর্কশ স্বরে ডাকতে ডাকতে। ডিনার করার সময় আর্য নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করছিল। তার শরীর ঘামে ভিজে যাচ্ছিল। বাইরে অন্ধকার ঘনিয়ে এসেছে। জানলার বাইরে বাতাস বইছে মৃদুমন্দ, ঠিক যেন কারা ফিসফিস করে কোনো গোপন চক্রান্তে লিপ্ত হয়েছে। হঠাৎ দূরে শেয়ালের ডাক শোনা গেল। পর পর কয়েকটা শেয়াল যেন গলা মিলিয়ে কাঁদতে লাগল। সুমিত্রা মৃদু হাসলেন। গ্রামে এখনো অনেক শিয়াল আছে বাবা, তোমাদের শহরে এসব শোনা যায় না, তাই হয়তো অভ্যস্ত নও। রাত্রে খাবার পর সবাই শুতে গেল। আর্য বিছানায় গা এলিয়ে খোলা জানলার দিকে তাকিয়ে থাকল। বাইরে মরা চাঁদের আলো পড়েছে, সম্ভবত কাল অমাবস্যা। আলো আঁধারিতে বাইরের গাছের ছায়াগুলো অদ্ভুত আকৃতি নিয়েছে। কিছুতেই দু চোখে ঘুম আসছে না তার। ঘরে আলো জ্বলছে না, শুধু জানলা দিয়ে আসা চাঁদের ফ্যাকাশে আলো ঘরটাকে আলোকিত করতে ব্যর্থ হচ্ছে। হঠাৎ আর্য কান পেতে শুনল ঝোড়ো বাতাসের শনশন আওয়াজ ছাপিয়ে অন্য একটা শব্দ তার কানে আসছে। সেই সঙ্গে সে অনুভব করছে তার বিছানার নিচে কিছু একটা নড়ছে। কে কে ওখানে? সে ফিসফিস করে জিজ্ঞেস করল। তার গলা রুদ্ধ হয়ে এলো আতঙ্কে। কোনো উত্তর নেই। ঘর নিস্তব্ধ। হঠাৎ তার পায়ের কাছে একটা নরম স্যাঁতস্যাঁতে স্পর্শ পেয়ে আর্য লাফিয়ে উঠল। সে ছিটকে বিছানা থেকে নেমে ঘরের আলো জ্বালাল। না, কোথাও কিছু নেই। সে বিছানার নিচে দেখল, সেখানেও কিছু নেই। সে আবার ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ঘুমাতে চেষ্টা করল, কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেই একই অনুভূতি। এবার সে নিশ্চিত বিছানার নিচে কেউ আছে। আছেই। আতঙ্কে আর্য নড়তে পারছিল না। তার সম্পূর্ণ শরীর কেমন যেন অবশ হয়ে গেছিল। এবার সে স্পষ্ট অনুভব করল বিছানার নিচ থেকে কিছু একটা বেরিয়ে আসছে ধীরে ধীরে। মেঝেতে তার ঘষটে চলার শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে। হয়তো শব্দটা এবার থামবে। এবার বোধহয় সে উঠে দাঁড়াচ্ছে, কারণ ততক্ষণে আর্যর নাকে এসে ঝাপটা মেরেছে একটা ভয়ঙ্কর দুর্গন্ধ, পচা মাংসের গন্ধ। আর্য চোখ খুলতে পারছে না। সে শুধু তার শরীরের বাকি সব কটা ইন্দ্রিয় দিয়ে অনুভব করছে তার উপস্থিতি। এই তো পায়ের কাছে বিছানায় সামান্য চাপ বাড়ল। এবার তার পায়ের পাতা ছুঁয়ে উঠে আসছে একটা ভিজে চটচটে বস্তু। কি এটা?
আর্য বুঝতে পারছে সেই বস্তুর স্পর্শে তার ত্বক ভিজে যাচ্ছে। ফ্যানের হাওয়া সেখানে লেগে ঠান্ডা অনুভূতি হচ্ছে। মুহূর্তে একটা সম্ভাবনা আর্যর মাথার মধ্যে সবকিছু গোলমাল করে দিল। বস্তুটা আর কিছুই নয়, একটা জীব। কেউ বা কিছু পরম যত্নে তার শরীর চেটে চলেছে। আর্য চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। এইবার সেই জীবের মালিক ধীরে ধীরে তার শরীরের ওপর উঠে এলো। ভয়ে, দুর্গন্ধে, ঘৃণায় আর্যর বমি পাচ্ছিল। সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। হঠাৎ সে অনুভব করল তার বাম পায়ের কোড়ে আঙুলে তীব্র ব্যথা। কেউ তার পায়ের কোড়ে আঙুলটা কামড়ে ধরেছে। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, লাথি মেরে সরিয়ে দিল সেই অবয়বকে। তারপর বিছানা ছেড়ে উঠে আলো জ্বালালো। পুরো ঘর খালি, কিন্তু তার বাম পায়ের কোড়ে আঙুল থেকে রক্ত ঝরছে গলগলিয়ে। আঙুলের অর্ধেকটা নেই। করাতের মতো তীক্ষ্ণ দাঁতের চাপে আঙুলটা কামড়ে কেটে নেওয়া হয়েছে। আর্য হাঁপাতে লাগলো। এটা বাস্তব, রূঢ় বাস্তব। এখন আর কিছুই তার কল্পনা নয়। তার আঙুলের সত্যি অর্ধেকটা আর নেই। মেঝে ভিজে যাচ্ছে তাজা রক্তে। না না না, এটাও স্কিজোফ্রেনিয়ার একটা লক্ষণ। আমি হয়তো এটাও হ্যালুসিনেট করছি। নিশ্চয়ই আজ আমি দিনের বেলায় অন্য সময় আঘাতটা পেয়েছি। রক্ত তখনও গড়িয়ে পড়ছিল মেঝেতে। আর্য দ্রুত বাথরুমে গিয়ে পাটা ধুয়ে ফেলল। তবুও রক্ত বন্ধ হতে চাইছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে এবার সে তার ব্যাগটার কাছে গেল। কাঁপা হাতে ফার্স্ট এইড কিট বের করল। এর ভেতর সে সব সময় কিছু এমার্জেন্সি মেডিসিন সঙ্গে রাখে। দাঁতে দাঁত চেপে আর্য অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করল। তুলোর প্রতিটা স্পর্শে তার শরীরে তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়ছিল। জায়গাটায় ব্যান্ডেজ বাঁধা শেষ করে একটা স্ট্রং পেইন কিলার খেয়ে আর্য বিছানায় শরীর এলিয়ে দিল। আজও সারা রাত তার ঘুম আসবে না। সকালবেলা জুতো পরার সময় যন্ত্রণায় তার চোখ থেকে জল বেরিয়ে এলো। ব্রেকফাস্ট খাওয়ার সময় দিগন্তিকা যখন আর্যকে খুঁড়িয়ে হাঁটতে দেখল, তখন সে প্রশ্ন করল কি হয়েছে। আর্য যথাসম্ভব স্বাভাবিক থাকার অভিনয় করল। ও কিছু না, একটু হোঁচট খেয়েছি, আঙুলে একটু লেগেছে, তেমন কিছু নয়। এ বাবা, সে কি? নিশ্চয়ই বাথরুমের চৌকাঠে হোঁচট খেয়েছো। কই আমি দেখি। হ্যাঁ, না না, দরকার নেই দরকার নেই, সামান্য ছড়ে গেছে, কয়েকদিনে ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আমি ফার্স্ট এড করে নিয়েছি। দিনের বাকি অংশটা আর্য ঘর থেকে বেরোলই না। সে কিছুতেই মনে করতে পারছে না যে কিভাবে সে এই আঘাতটা পেয়েছে। যদি এই ক্ষত সে লুকাতে না পারে, যদি তাকে হাসপাতালে যেতে হয়, তাহলে দিগন্তিকা বা কাকু কাকিমাকে সে কি বলবে? তার খাটের তলা থেকে একটা পিশাচ বেরিয়ে এসে তার আঙুল খেয়ে নিয়েছে? অসম্ভব। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে যন্ত্রণাটা আরও বাড়তে লাগল। জানলা থেকে বাইরে তাকিয়ে আর্য দেখল সূর্যের শেষ আলোটুকুও ধীরে ধীরে পশ্চিম আকাশে মিলিয়ে যাচ্ছে। প্রাচীন বাড়িটায় একটা অস্বাভাবিক নীরবতা। রাত যখন গভীর হল, আর্য দরজা বন্ধ করে ধীরে ধীরে ব্যান্ডেজটা খুলল। সে দেখল রক্ত বন্ধ হলেও ক্ষতস্থানটা লাল হয়ে ফুলে উঠেছে। একটা হলদেটে রঙের তরল বেরিয়ে আসছে ক্ষতস্থান থেকে। সে বুঝল ইনফেকশন ছড়াচ্ছে। তার মেডিকেল নলেজ ডায়াগনোসিস করতে দেরি করল না। এই ইনফেকশন থেকে যে কোনো সময়ে সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে। আর তারপর সেপসিস। তার হাত কাঁপতে শুরু করল, পুরো শরীর কাঁপছিল। তবে এবারে আর ঠান্ডায় নয়, ভয়ে। চিকিৎসার জন্য এখনই হাসপাতালে যাওয়া দরকার, কিন্তু সেটার অর্থ দিগন্তিকাকে সব কিছু সত্যি বলতে হবে। কারণ হাসপাতালে একবার গিয়ে পড়লে তার থরো ট্রিটমেন্ট হবে।
তার মেডিকেল হিস্ট্রি বাইরে বেরিয়ে আসবে। না, সেটা সে পারবে না, কিছুতেই পারবে না। আর্য আবারও অ্যান্টিসেপটিক দিয়ে জায়গাটা ড্রেসিং করল। যন্ত্রণায় নিজের ঠোঁট কামড়ে সে নতুন করে ব্যান্ডেজ বেঁধে নিল। কাল সকালেই কিছু একটা অজুহাতে দিয়ে সে কলকাতা ফিরে যাবে। শুধু আজকের রাতটা পার করতে হবে। দিগন্তিকার সঙ্গে তার সম্পর্কটা তাকে বাঁচাতেই হবে। কিছুতেই সে তার মানসিক রোগের কথা স্বীকার করতে পারবে না, কিছুতেই না। সালটা 2011। রাজশাহীর আকাশে সেদিন হঠাৎ করেই ঘন কালো মেঘ জমেছিল। সেই মেঘে মিশেছিল দূর থেকে শুনতে পাওয়া গোলাগুলির কালো ধোঁয়া। হিন্দু মুসলিম দাঙ্গার আবহে চারিদিক থেকে ভেসে আসা গুলি আর বোমার আওয়াজে কান পাতা দায়। রাতের আকাশ মাঝে মাঝেই আলোকিত হয়ে উঠছে বোমার আগুনে। বারুদের গন্ধে ভারী হয়ে থাকছে বাতাস। জগদীশ রায় বেশ কয়েকদিন ধরেই সীমান্ত পাড়ি দেওয়ার কথা ভাবছিল। তার মাত্র বছর 7 বয়সের মেয়ে দিগন্তিকা ওরফে তিন্নির জন্যই বেশি দুশ্চিন্তা। স্ত্রী সুমিত্রাও সীমান্ত পার করে ভারতে চলে যাওয়ার পক্ষে। এখান থেকে নদী পেরিয়ে সীমান্তের ওপারে ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা। একবার সেখানে পৌঁছাতে পারলেই আর কোনো চিন্তা নেই। থমথমে রাত। জগদীশ বাইরের ঘরে টেবিল ল্যাম্পের আলোতে বসে এই সবই ভাবছিল। মোটা ফ্রেমের চশমা চোখে, হাতে একটা খোলা বই, যদিও তাতে তার মন নেই। সুমিত্রা ভিতরের ঘরে মেয়েকে ঘুম পাড়াচ্ছে। বাইরে ঝিরঝির বৃষ্টি, আর দূরে শোনা যাচ্ছে অস্পষ্ট গুলির আওয়াজ। হঠাৎ বাইরে কার যেন ছুটে আসার শব্দ পাওয়া যায়, আর তারপরেই সদর দরজায় সতর্ক ঠক ঠক শব্দে চমকে উঠল জগদীশ। জগদীশ, দরজা খোল। জগদীশের বুকের ভিতরটা ধক করে উঠল। এত রাত্রে কে? ছোট্ট কেরোসিন ল্যাম্পটা তুলে ধরে ধীরে ধীরে সে দরজার কাছে গেল। তারপর দরজার ফুটো দিয়ে বাইরে তাকালো। তাকেই আশ্বস্ত হলো। সাকিব, তুই এত রাতে? দরজা খুলে দেখা গেল বর্ষাতি পড়া সাকিবকে। ওরা কলেজে একসঙ্গে পড়া বন্ধু, পাড়ারই ছেলে। গায়ে বর্ষাতি থাকা সত্ত্বেও সাকিবের সারা শরীর ভিজে সপসপে। হাতে একটা ছোট্ট ব্যাগ। সে হাঁপাচ্ছে। অন্তরে আসতে দিবি না? আয় আয় আয়। কিন্তু এত রাতে কি ব্যাপার? সাকিব একটা চেয়ার টেনে নিয়ে বসল। বর্ষাতি খুলে একপাশে রাখল। মাথার চুল থেকে জল ঝরছে। বেশি সময় নাই জগদীশ, আজ রাতেই তোদের রওনা দিতে লাগবো। কি? আজ রাতে? পাগলের মতো কোস না, এই বাদলা বৃষ্টির মধ্যে অসম্ভব। তাছাড়া তিন্নি এখন ঘুমায়। ওরে আজ রাতেই যেতে লাগবো দোস্ত। আমার লগে পাক্কা খবর আছে। এখন যদি না যাইস আর কোনো দিন যাইতে পারবি না। কি কইছিস ভাই? আবার তিন্নিরে লইয়া রওনা হ। বর্ডারে অসুবিধা হইব না। আমার দেওয়ার উঠ ধরিয়া যাবি, আর ওই পারেও আমার চেনা মানুষ আছে। খানিকক্ষণ চুপ করে থাকলো জগদীশ। তারপর ভিতরের ঘরে গিয়ে সুমিত্রাকে ডাকল। সুমিত্রা তিন্নির পাশে বসেছিল। বাইরে এসে সাকিবকে দেখে চমকে উঠল। সাকিবের কথা শুনে মাথা নিচু করল সুমিত্রা। তাহলে আজ রাতেই? হ্যাঁ আপা, বেশি জিনিস লইয়া যায় না, যতটা পারেন হাতে রাখেন, বুঝলেন? বাকি সব ফেলে যাই তৈব। মায়ের গয়না, নতুন শাড়িগুলো? না না না, শুধু একটা পুটলিতে খাবার, 2টা জামা কাপড়, আর ওই যেটুকু কাঁচা টাকা পয়সা আছে ওইটুকুই। সুমিত্রার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। শাড়ির খুঁট দিয়ে চোখ মুছল সে। সাকিব পিঠের ব্যাগ থেকে একটা ছোট্ট বোতল বের করলো। তিন্নি রে, এটা 2 সিপি খাইয়ে দেন। পুরা রাস্তাও ঘুমায় থাকবে, কান্না করবে না।
ঘুমের ওষুধ? হ, তবে ভয় নাই, কোনো ক্ষতি হইব না। লো ডোজের ওষুধ কিনা, তিন্নি ঘুমায় থাকলে তোদের পথ চলাটা সহজ হইব। তারপর সবাই মিলে তাড়াতাড়ি সব গুছিয়ে নিল। সাকিব বাইরে অপেক্ষা করছিল। জগদীশ ঘুমন্ত তিন্নিকে কোলে তুলে নিল। সুমিত্রাও ছোট্ট একটা পোঁটলা নিয়ে প্রস্তুত। বাড়ির দরজা ভেজিয়ে বাইরে বেরিয়ে এলো তারা। সাকিব বলল, প্রথম টার্গেট হইতেছে পদ্মা পার হওয়া। ওপারে আমার লোকজন আছে, সাহায্য পাবি, ঠিক আছে? তারপর সে জগদীশের হাতে একটা ছোট্ট ম্যাপ দিয়ে বলল, এই নে, এটা ধইরা এগা, ঠিক আছে? আমি আর এগোতে পারুম না। বিদায় দোস্ত, বিদায়। জগদীশ বন্ধুর হাত দুটো জোরে চেপে ধরল। তোরে অনেক শুক্রিয়া দোস্ত, তোরে ঋণ আমি কোনোদিন শোধ দিতে পারুম না। অনেক শুক্রিয়া। ঋণ টিন কস না জগদীশ, বাস আবার তিন্নিরে লইয়া মাছ নতুন কইরা জীবন শুরু কর। ব্যাস, তাতেই আমি খুশ, বুঝছস? বৃষ্টি ভেজা অন্ধকারে এগিয়ে চলল জগদীশ আর সুমিত্রা। কোলে ঘুমন্ত তিন্নি। বারবার পিছন ফিরে তাকাচ্ছে জগদীশ। বাড়ির আলো ধীরে ধীরে মিলিয়ে গেল দিক চক্রবালে। তারপর বাকি রাত আর পরের সারাটা দিন যেন অনন্ত সময় ধরে হাঁটতে লাগলো তারা। ছোট্ট ছোট্ট গ্রাম, কাঁটাতার বেষ্টিত সীমান্তের বাড়ি, নদী, খাল, বন সব পেরিয়ে। কখনো এক কোণে লুকিয়ে, কখনো পাতা ঝরা গাছের নিচে বসে, আবার কখনো বা ঠোঁটে আঙুল রেখে একে অপরকে চুপ করতে বলে নির্জন পথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ওরা। বিপদ যতই বাড়ছে ততই যেন তাদের মনোবল বাড়ছে। সামনে সেই দিনের আশা, যেদিন তারা পাবে নতুন জীবন। গোধূলি বেলায় একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাবার সময়ে হঠাৎ দূরে সেনাবাহিনীর গাড়ির শব্দ শুনতে পেল জগদীশ। সুমিত্রাকে টেনে একটা ঝোপের আড়ালে লুকালো সে। সুমিত্রার কোলে ঘুমন্ত তিন্নি। জিপের হেডলাইটের আলো এসে পড়ল জঙ্গলের মাঝে। গাড়ির ইঞ্জিনের আওয়াজ শোনা যাচ্ছে একেবারে কাছেই। এমন সময় তিন্নি ঘুম ভেঙে জেগে উঠল। তিন্নির মুখ চেপে ধরে তার কানের কাছে ফিসফিস করে বলল সুমিত্রা। জিপটা থামল জঙ্গলের সামনের খোলা জায়গায়। আলো ফেলে চারপাশ দেখছে সেনারা। জগদীশের বুকটা ধক করে উঠল। ওরা যদি কোনোভাবে জানতে পারে যে বর্ডারের জঙ্গলে তারা লুকিয়ে আছে, তাহলে কি একটা আওয়াজ হলো। সুমিত্রার দিকে তাকালো জগদীশ। তিন্নি কান্না ভেজা অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করল, মা, আমরা কোথায় মা? এবার জগদীশ দ্রুত হাতে মেয়ের মুখ চেপে ধরল। কাছেই সেনারা টহল দিচ্ছে। একবার কোনো শব্দ শুনতে পেলেই সব শেষ। সুমিত্রা তার ছোট্ট মেয়েকে আরো জোরে বুকে জড়িয়ে ধরল, মুখের কাছে মুখ নিয়ে গেল। সেনাদের পায়ের আওয়াজ আরো কাছে এসে গেছে, ঠিক তাদের লুকিয়ে থাকা ঝোপের ওপাশে। শোনা যাচ্ছে ভারী বুট পরিহিত পায়ের শব্দ। পাওয়া যাচ্ছে কড়া সিগারেটের ধোঁয়ার গন্ধ। জগদীশ মনে মনে প্রার্থনা করতে লাগল, হে ঈশ্বর, তিন্নি যেন আবার ঘুমিয়ে পড়ে, যেন সে কাঁদতে না শুরু করে। সেনারা কোনো কিছু শুনতে পেয়ে আরও কাছাকাছি আসছে। জগদীশ আর সুমিত্রার বুকের স্পন্দনও যেন থেমে গেল, নিশ্চল, নিস্পন্দ। হঠাৎ তিন্নি চিৎকার করে কেঁদে ওঠে, আর সেই সঙ্গেই ঝোপের ওপারে গর্জে ওঠে রাইফেলের গুলির আওয়াজ। জগদীশ আর সুমিত্রা ভয়ে বিবর্ণ হয়ে যায়। ফিসফিসিয়ে তারা তিন্নিকে থামাতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। জগদীশ তখন সুমিত্রাকে ইশারা করে বলল, রে, পালাতে হইব, দৌড়াও। দুজনে তিন্নিকে কোলে নিয়ে জঙ্গলের ভিতরে দৌড়াতে শুরু করল। ঝোপঝাড়ের আঁচড়ে জগদীশের হাত পা ছড়ে যাচ্ছে। সুমিত্রার শাড়ি ছিঁড়ে যাচ্ছে কাঁটা ঝোপে।
কিন্তু পালাতেই হবে তাদের। ওদিকে ওদিকে কেউ পালায়! স্টপ স্টপ! বর্ডার পেরোনোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু গুলি চলবে। আর্মির চিৎকার শোনা গেল, তাও ওরা থামল না। এবার আবার রাইফেলের শব্দ, চারিদিক থেকে আসছে শব্দটা, একবার নয় একাধিকবার। বাতাসে ছড়িয়ে পড়ল পোড়া বারুদের গন্ধ। ঠিক তখনই সুমিত্রা অনুভব করল তার বুকের কাছটা ক্রমশ ভিজে যাচ্ছে, আর সেই সঙ্গে নেতিয়ে পড়ছে ছোট্ট তিন্নি। সুমিত্রা হাঁটু মুড়ে বসে পড়ল। তিন্নির ছোট্ট শরীরটা নিথর হয়ে গেছে, তার বুকে রক্তের ছোপ। সুমিত্রা মেয়েকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। তিন্নি, 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 ও তিন্নি, ও তিন্নি, 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 তিন্নি রে, ও তিন্নি রে। জগদীশ চিৎকার করে উঠল। ভয়, শোক, হতাশা সব মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। আবার পিছনে গুলির আওয়াজ, তবে সেদিকে আর ভ্রুক্ষেপ নেই ওদের। ওরা মাটির মূর্তির মতো বসে রইল তিন্নির দেহটাকে কোলে নিয়ে। খানিক পরে দূর থেকে জুতোর আওয়াজ মিলিয়ে যাবার পর গাড়ির ইঞ্জিনের শব্দ পাওয়া গেল। ধীরে ধীরে সেই শব্দও মিলিয়ে গেল জঙ্গলের গভীরে। শেষ রাতের দিকে তারা পৌঁছে গেল মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রাম রানীপুরে। মৃত মেয়ের দেহ কোলে নিয়ে গভীর রাত্রে সেই গ্রামের রাস্তা ধরে উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলল গৃহহীন রায় দম্পতি। অবশেষে গ্রামের প্রান্তে জনবসতি থেকে বেশ দূরে একটা পরিত্যক্ত বাড়ি দেখা গেল। পাঁচিল ভাঙা, ইট খসে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। বাড়ির সদর দরজাও খোলা। ভেতরে অন্ধকার, ধুলো ভর্তি, জীর্ণ অবস্থা। জগদীশ আর সুমিত্রা ঢুকল বাড়িতে। কোলে তিন্নির দেহ। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে তখন। একটা দুটো পাখি ডাকছে দূরে। এখন কি করব? আগে তিন্নি মারে মাটির নিচে শুইয়ে দি। বাড়ির পেছনের দিকে বাগান সংলগ্ন একটা কলতলা দেখতে পেল তারা। সেখানের জমি একটু নরম। দুজনে মিলে মাটি খুঁড়তে লাগলো। একটা গর্ত তৈরি করলো। কাঁদতে কাঁদতেই মাটি খুঁড়ে চলেছে জগদীশ আর সুমিত্রা। তিন্নির ছোট্ট নিথর দেহটা পাশেই শোয়ানো। চাঁদের আবছা আলোয় তার মুখটা যেন আরো ফ্যাকাশে দেখাচ্ছিল। জগদীশ একসময় হাঁপাতে হাঁপাতে কোদালটা মাটিতে ফেলে দিল। গভীর গর্ত খোঁড়া হয়ে গেছে। এবার সে ক্লান্ত হয়ে মাটিতেই শুয়ে পড়ে। গত কয়েক ঘন্টার মধ্যে তাদের সঙ্গে যা যা হয়েছে, সীমান্ত পেরোনো থেকে মেয়ের মৃত্যু, সেই সঙ্গে মেয়ের মৃত রক্তাক্ত দেহ কাঁধে নিয়ে এতটা হাঁটা, সবকিছু মিলিয়ে তার শরীর মন ভেঙে পড়েছিল। সুমিত্রা মেয়ের নিষ্প্রাণ দেহটার দিকে একবার তাকালো। আমাদের তিন্নি, আমাদের রাজকন্যা। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। হঠাৎ একটা ঋজু ছায়া তাদের সামনে এসে দাঁড়ালো। জগদীশ এবং সুমিত্রা চমকে উঠল। ভয়ে তাদের হাত পা শিথিল হয়ে গেল। ভয় পাবেন না। ছায়া থেকে ভেসে এলো একটা ক্ষীণ বয়স্ক কণ্ঠস্বর। চাঁদের আলো তার মুখের ওপর এসে পড়েছে। অতিশয় বৃদ্ধ একজন মানুষ, কিন্তু তার দু চোখে অদ্ভুত দীপ্তি। হাতের আঙুলগুলো অস্বাভাবিক রকম লম্বা, নখগুলো ধারালো। জগদীশ জিজ্ঞেস করল, আপনি আপনি কে? আমি এই বাড়ির মালিক। অনেক দিন থেকে এই বাড়িতে আমি একাই আছি। আপনাদের দেখলাম, আপনাদের মেয়েকে দেখলাম। সুমিত্রা মেয়ের মৃতদেহের ওপর ঝাঁপিয়ে পড়ল।
আমরা এখানে থাকবো না, শুধু আমাদের মেয়েটারে শান্তিতে কবর দিয়ে চলে যাব। বৃদ্ধ এগিয়ে এলেন, তার দীর্ঘ ছায়া সুমিত্রার ওপর পড়ল। না না, আমি কিচ্ছু করব না, বরং আমি তো আপনাদের সাহায্য করতে চাই। জগদীশ এবং সুমিত্রা অবাক হয়ে তাকালো। আমি আপনাদের মেয়েকে আবার আপনাদের কোলে ফিরিয়ে দিতে পারি। কি কন কে আপনি? তিন্নি মারা গেছে, ও আর বেঁচে নাই। জানি তো, কিন্তু আমি তার প্রাণ ফিরিয়ে দিতে পারি। তবে তার জন্য আমাদের মধ্যে একটা চুক্তি হতে হবে। সুমিত্রা এবং জগদীশ পরস্পরের দিকে তাকালো। তাদের চোখে অবিশ্বাস আর আশার একটা মিশ্রিত দৃষ্টি। সুমিত্রা শেষে জিজ্ঞেস করল, কি চুক্তি? বৃদ্ধ ধীরে ধীরে যে শর্তগুলো বললেন সেগুলো হলো, এই বাড়িতে তারা অনির্দিষ্টকাল বসবাস করতে পারে, তাদের মেয়ে আবার বেঁচে উঠবে, বদলে দিগন্তিকার 21 বছর বয়স পূর্ণ হলে প্রতি বছরের প্রথম অমাবস্যার রাতে তাদের একজন করে নিখুঁত পূর্ণবয়স্ক মানুষকে বৃদ্ধের হাতে তুলে দিতে হবে। এ তো অসম্ভব, অসম্ভব। আপনার মেয়ে জীবন ফিরিয়ে আনাও তো অসম্ভব, কিন্তু আমি তা করতে পারি। সুতরাং আপনাদেরও আমাকে তার মূল্য দিতেই হবে। জগদীশ এবং সুমিত্রা আবারও পরস্পরের দিকে তাকালো। তাদের মেয়ে, তাদের একমাত্র সন্তান, তাদের রাজকন্যা তিন্নি, তাকে তারা আবার ফিরে পাবে। এখনো বিশ্বাস হচ্ছে না, তবুও আশায় বুক বেঁধে সুমিত্রা বলল, আমরা রাজি। বৃদ্ধ হাসলেন, তারপর হঠাৎ ঝুঁকে পড়ে তীক্ষ্ণ নখের একটা আঁচড় বসালেন সুমিত্রার গালে। চুইয়ে বেরিয়ে এলো রক্তের ফোঁটা। তর্জনী দিয়ে সেই রক্ত মুছে সেটা একবার নিজের জিভে ঠেকালেন বৃদ্ধ। বেশ, তাহলে আমাদের চুক্তি পাকা হলো। তিনি আকাশের দিকে হাত তুললেন, তারপর কি যেন বললেন অস্পষ্ট স্বরে, এবং মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। জগদীশ এবং সুমিত্রা হতবম্ব হয়ে রইল। কি ঘটছে তারা কিছুই বুঝতে পারল না। তখনই হঠাৎ একটা শব্দ শুনে তারা চমকে উঠল। তিন্নির দেহ থেকে ভেসে আসছিল সেই শব্দ, একটা কাশির শব্দ। আর্য চোখ খুলল। জ্ঞান ফিরতেই তীব্র যন্ত্রণায় কুঁকড়ে উঠল সে। না, শুধু পায়ে নয়, মাথার পিছনেও তীব্র যন্ত্রণা। চারপাশটা ঝাপসা দেখাচ্ছিল প্রথমে, তারপর ধীরে ধীরে সব স্পষ্ট হতে লাগল। একটা অপরিচিত ঘরে মাটির মেঝেতে শুয়ে আছে সে। হাত পা নাড়াতে গেল, কিন্তু পারল না। বুঝল তার দুই হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। চিৎকার করার চেষ্টা করল আর্য, কিন্তু গলা থেকে শুধু ঘর ঘর শব্দ বেরোল। তার মুখেও কাপড় গুঁজে দেওয়া আছে। ঘরের মাঝখানে একটা কালো পাথরের বেদি, তার ওপর কয়েকটা মোমবাতি জ্বলছে। বেদির চারপাশে অদ্ভুত সব চিহ্ন আঁকা। বাতাসে কড়া ধূপের গন্ধ, তার সঙ্গে মিশে আছে একটা অদ্ভুত দুর্গন্ধ, কতকটা সেই পচা মাংসের মতো। কি হচ্ছে এখানে? কোথায় দিগন্তিকা? দিগন্তিকার কথা মাথায় আসতেই সবকিছু মনে পড়ে যায় আর্যর। মনে পড়ে কিভাবে অতর্কিতে পেছন থেকে পিতলের ফুলদানিটা দিয়ে তাকে আঘাত করে স্বয়ং দিগন্তিকা। একটু দূরেই অন্ধকারে তিনজন মানুষ দাঁড়িয়ে, তাদের কণ্ঠস্বর ভেসে আসছিল যেন বহু দূরের কোনো উপত্যকা থেকে। কোনো অজানা ভাষায়
তারা মন্ত্র আওড়াচ্ছে। আর্য চোখ সরু করে দেখার চেষ্টা করল। হ্যাঁ, ওই তো দিগন্তিকা, সঙ্গে জগদীশ আর সুমিত্রাও। তিনজনেই বেদিটাকে ঘিরে অদ্ভুত ভঙ্গিমায় নাচতে নাচতে কি যেন বলে চলেছে। দিগন্তিকার মুখের দিকে তাকিয়ে আর্য স্তব্ধ হয়ে গেল। এ যেন তার সেই চেনা দিগন্তিকা নয়। তার চোখে এক অদ্ভুত শূন্য দৃষ্টি, মুখে নিষ্ঠুর হাসি। আর্য মুখের কাপড়ের ভেতর দিয়ে আর্তনাদ করার চেষ্টা করল। এইবার আর্যর দিকে ফিরে তাকালো ওরা। দিগন্তিকার বাবা মার চোখে একই রকম শূন্য দৃষ্টি। তারা এবার এগিয়ে এলো আর্যর দিকে। জগদীশ কোমর থেকে একটা ছুরি বের করল। প্রভু এসে পৌঁছাবেন খুব তাড়াতাড়ি, এবার তোমার পালা। সুমিত্রা নিচু হয়ে আর্যর মুখের কাপড় খুলে দিল। কি হচ্ছে সব? দিগন্তিকা, কি হয়েছে তোমাদের? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও। শোনো আর্য, আমরা তোমাকে খুব ভালোবাসি, তাই তোমাকে বেছে নিয়েছি। তুমি নিখুঁত। তোমার মতো নিখুঁত মানুষদের দিয়েই তো আমাদের ঋণ শোধ হয়। কিসের ঋণ? কি বলছো তুমি? তিনজনেই এবার হাসতে লাগলো। সেই পৈশাচিক হাসি শুনে আর্যর গায়ে কাঁটা দিয়ে উঠল। হঠাৎই ঘরের তাপমাত্রা নেমে গেল কয়েক ডিগ্রি। কনকনে ঠান্ডা হাওয়া বইতে লাগলো ঘরময়। মোমবাতিগুলো নিভে যাওয়ার উপক্রম হল, তারপর আবার জ্বলে উঠল। জগদীশ হাঁটু মুড়ে বসে পড়ল। হঠাৎ ঘরের একটা কোণা থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়ামূর্তি ভেসে উঠল। আর্য দেখল একজন অতিশয় বয়স্ক মানুষ, অসম্ভব রকম লম্বা, শীর্ণ শরীর, মুখে অতি প্রাকৃত হাসি। বৃদ্ধের গলার স্বর যেন কয়েক হাজার বছরের পুরনো। জগদীশ, সুমিত্রা এবং দিগন্তিকা তিনজনেই প্রায় একসঙ্গে মাথা নত করল। প্রভু, আমরা আপনার জন্য নিখুঁত উপহার এনেছি। বৃদ্ধ আর্যর দিকে এগিয়ে এলেন। আর্য পাগলের মতো ছটপট করতে লাগলো। ছেড়ে দাও, ছেড়ে দাও। কে তুমি? কি চাও তুমি? কি চাও? তোমাকে, তোমার জীবনী শক্তিকে, তোমার প্রাণ। আর্যর চোখে মুখে ভয়ের ছাপ। পাগলের মতো মাথা ঝাঁকাতে লাগলো সে। দিগন্তিকা, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি করছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও দিগন্তিকা। দিগন্তিকা তার দিকে তাকালো। চোখে সেই শূন্য দৃষ্টি। সে নিশ্চুপ হয়ে রইল। বৃদ্ধ আর্যর দিকে ঝুঁকে পড়লেন। তার শ্বাসে সেই পচা মাংসের গন্ধ। তার লম্বা ধারালো নখ দিয়ে আর্যর পা স্পর্শ করলেন। আর্য তৎক্ষণাৎ যন্ত্রণায় চিৎকার করে উঠল। হঠাৎ বৃদ্ধ থমকে গেলেন। একটা আঙুল নেই, আঙুল কোথায়? আর্য বুঝল তার বাঁ পায়ের কোড়ে আঙুল যেখানে কামড়ে ছিঁড়ে গেছিল সেখানেই হাত বুলাচ্ছেন বৃদ্ধ। বৃদ্ধ জগদীশের দিকে ফিরলেন। এখন তার চোখ লাল। রাগে ফেটে পড়লেন তিনি।
আমি কি সত্য দিয়েছিলাম? নিখুঁত, নিখুঁত, নিখুঁত মানুষ চাই আমার। জগদীশ, সুমিত্রা এবং দিগন্তিকা তিনজনেই ভয়ে কাঁপতে লাগলো। প্রভু, প্রভু, আমরা জানতাম না, আমরা সত্যিই জানতাম না। আমাদের চুক্তি ভঙ্গ করেছ তোমরা, এর মূল্য দিতে হবে। বৃদ্ধ দিগন্তিকার দিকে ফিরলেন। তার চোখের শূন্য দৃষ্টি এখন মিলিয়ে গেছে। সেখানে এখন শুধুই আতঙ্ক। না না, আমাকে নয়, আমাকে নয়, দয়া করুন, দয়া করুন প্রভু, আমাকে দয়া করুন, আমাকে না, আমাকে না। তুমি তো আমার হাতের পুতুল, তোমার প্রাণ আমারই। আমি যেমন দিয়েছিলাম তেমন নিয়ে নিতে পারি। বৃদ্ধ হাত তুললেন, তারপর একটা অদ্ভুত মন্ত্র আবৃত্তি করতে লাগলেন, এমন ভাষায় যা কখনো আর্য শোনেন। জগদীশ চিৎকার করে উঠল, না না, তিন্নি, তিন্নি। সুমিত্রা ছুটে গেল মেয়ের দিকে, তাকে জড়িয়ে ধরল। আমার বাচ্চাকে ছেড়ে দাও, তুমি যা চাও তাই নাও। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বৃদ্ধের শেষ শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে দিগন্তিকার শরীর থেকে আলোর একটা ঝলক বেরিয়ে এলো। সে চিৎকার করে উঠল, এমন চিৎকার যা নিশ্চিতভাবে মানুষের নয়। তারপর যা হলো তা আর্য কল্পনাও করতে পারেনি। দিগন্তিকার শরীর থেকে ধোঁয়া উঠতে লাগলো। তার ত্বক যেন কয়েক শতাব্দী পুরনো হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। চামড়া শুকিয়ে কুঁচকে ধূসর হয়ে যাচ্ছে। তার চুল ঝরে পড়তে শুরু করলো। সুমিত্রা পাগলের মতো কাঁদতে লাগলো, মেয়েকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলো। দিগন্তিকার দেহ ক্রমশ পচতে শুরু করেছে। গন্ধে ভরে গেল গোটা ঘর। তার ত্বক গলতে শুরু করলো। নিচে ঝরে ঝরে পড়তে লাগলো মাংসের টুকরো। আর তার চোখ দুটো অক্ষি কোটর থেকে বেরিয়ে এলো। দাঁত খসে পড়তে লাগলো। তার চিৎকার এখন বিকৃত, অমানবিক। জগদীশ একটা উদ্যত ছুরি নিয়ে ছুটে গেল বৃদ্ধের দিকে। থামাও, থামাও! বৃদ্ধ আঙুলের এক ইশারায় জগদীশকে ছুঁড়ে ফেললেন দেওয়ালের দিকে। জগদীশ আছড়ে পড়ল। তার মাথা ঠুকে গেল দেওয়ালে। গল গল করে রক্ত বেরোতে লাগলো তার নাক আর কপাল বেয়ে। সে আর উঠল না। সুমিত্রা আর্তনাদ করে উঠল আবার। মেয়েকে ছেড়ে সে স্বামীর দিকে ছুটল। দিগন্তিকার চিৎকার এখন থেমে গেছে। তার দেহ দ্রুত বিকৃত হয়ে যাচ্ছে, ছাইতে পরিণত হচ্ছে। আর্য ভয়ে চোখ বন্ধ করে নিল। সুমিত্রাকে বৃদ্ধ বললেন, এবার তোমার পালা, তোমার পালা। সুমিত্রা তাকাল। তার চোখে এখন শুধুই ক্রোধ। তুমি আমার সবকিছু কেড়ে নিলে, আমার মেয়ে, আমার স্বামী, আর কি চাও তুমি? তোমার প্রাণ, প্রাণ। চুক্তি ভঙ্গ করার শাস্তি তোমার প্রাণ। তারপর বৃদ্ধ মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেলেন। আর সেই সঙ্গেই সুমিত্রার গলা থেকে একটা ভয়ানক আর্তনাদ ঠিকরে বেরোল। তার শরীর থেকেও ধোঁয়া উঠতে লাগলো। তার মুখের চামড়া টুকরো টুকরো হয়ে ঝরে পড়তে লাগলো। তার অক্ষি গোলক দুটো পিছলে নেমে এলো গাল বেয়ে। আর্য আর সেসব দেখতে পারছিল না। সুমিত্রার আর্তনাদ ততক্ষণ তার কানে বাজতে লাগলো যতক্ষণ না সেটা একটা অস্পষ্ট গোঙানির শব্দে পরিণত হয়।
কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। আর্য এবার ভয়ে ভয়ে চোখ খুলল। বৃদ্ধ আবার উপস্থিত হয়েছেন। এখন তিনি দাঁড়িয়ে একদম তার সামনে। মুচকি হেসে বৃদ্ধ বললেন, ওদের চুক্তি ভঙ্গ করার শাস্তি দিলাম, এবার তোমার পালা। হেল্প! কেউ আছো? সাহায্য করো! হেল্প! কেউ নেই, কেউ নেই এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। বৃদ্ধ আঙুল তুললেন। আর্য চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলো মৃত্যুর জন্য। হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধ ছুল। দেখল তার চারপাশে দাঁড়িয়ে আছে 3-4টে ছায়ামূর্ত। সবাই তারই বয়সী ছেলে। তাদের চেহারা বিকৃত, দেহের অসংখ্য ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। তোমরা কারা? তোমার আগে আমরা এসেছিলাম। ওদেরই মধ্যে একজন উত্তর দিল, প্রতি বছর একজন ভোগ। চুক্তি অনুযায়ী দিগন্তিকা আমাদের সবাইকে প্রেমের জাল বিছিয়ে এখানে টেনে এনেছিল, যেমন তোমাকে এনেছে। আর্য বুঝতে পারল গত 2 দিন ধরে যেসব আত্মা তাকে ভয় দেখাচ্ছে এরাই সেই আত্মা। ওরা প্রথমে আর্যকে এই বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল। সফল না হওয়ায় এরাই তার আঙুল কেটে নিয়েছিল যাতে সে বৃদ্ধের কাছে গ্রহণযোগ্য না হয়। এরা তাকে বাঁচাতেই চেয়েছিল। বৃদ্ধ তাদের দেখে খিলখিল করে পৈশাচিক হাসি হেসে উঠল। এদের ক্ষমতা নেই আমার হাত থেকে তোমাকে মুক্ত করবে, এদের ক্ষমতা নেই। কিন্তু আমার আছে। আর্য দেখল দরজার কাছে দাঁড়িয়ে আছে একজন ছোট্ট বছর 7-এর মেয়ে। চুক্তি তুমি নিজেই পালন করোনি, অন্যায় করেছো তুমি। তুমি কে? আমি সেই যাকে বাঁচানোর প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে সদ্য মেয়ে হারানো বাপ মাকে। আমি তিন্নির আসল আত্মা। তুমি আমাকে মোটেই বাঁচাওনি, তুমি আমাকে বন্দি করেছিলে। আমার দেহে অন্য এক দানবীকে ঢুকিয়ে দিয়েছিলে তুমি। সেই দিগন্তিকা প্রেমের টোপ দিয়ে নতুন নতুন ছেলেদের এই বাড়িতে টেনে এনেছে প্রতি বছর, তারপর তাদের হত্যা করেছে। এবার তোমার পালা। ছোট্ট দিগন্তিকার দেহ থেকে উজ্জ্বল আলো বিকিরিত হতে লাগলো। সেই আলো ক্রমশ বাড়তে লাগলো। একসময় সারা ঘর উদ্ভাসিত হয়ে উঠল সেই হলদে আলোয়। সেই আলোর বৃত্ত ধীরে ধীরে বৃদ্ধকেও ঘিরে ফেলল গোল করে। তিনি চিৎকার করে উঠলেন। আর্য দেখল এবার বৃদ্ধের দেহ ধীরে ধীরে ছাইয়ে পরিণত হচ্ছে। আগুনে পুড়ে যাচ্ছে তার সারা শরীর। তার চিৎকার অবশেষে মিলিয়ে গেল অসীম শূন্যতায়। সন্ধ্যা নেমেছে। আর্য এসে পৌঁছালো বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ডে। তারপর একটা বাসে চড়ে বসল কলকাতায় ফেরার জন্য। সন্ধ্যা নামছিল গোটা শহর জুড়ে। আর্য বাসের জানলার পাশে চুপচাপ বসেছিল। তার চোখে মুখে এখনো ভয়ের ছাপ। সেই রাতের ভয়ঙ্কর দৃশ্যগুলো বারবার তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল। দিগন্তিকার পচে যাওয়া দেহ, তার বিকৃত চিৎকার, জগদীশ এবং সুমিত্রার রক্তাক্ত মৃতদেহ। সে কোনো মতে বেঁচে গেছে। তার পায়ের আঙুলের ক্ষতস্থান এখনো প্রবল যন্ত্রণা দিচ্ছে তাকে। কিন্তু সে জানে সেই আত্মারা তাকে প্রাণে বাঁচাতেই এটা করেছিল। বাস এসে থামল একটা ছোট্ট স্টপেজে। কয়েকজন যাত্রী নামল, আবার কয়েকজন উঠল। একজন খোঁড়া বৃদ্ধ ধীরে ধীরে বাসে উঠলেন। তার হাতে একটা লাঠি। বয়সের ভারে তিনি কুঁজো হয়ে গেছেন।
বৃদ্ধ চারিদিকে তাকালেন একটু, তারপর ধীরে ধীরে আর্যর পাশের খালি সিটে এসে বসলেন। কিছুক্ষণের নিস্তব্ধতার পর বৃদ্ধ আর্যর দিকে ফিরলেন। তার দু চোখে এমন কিছু ছিল যে আর্য প্রবল অস্বস্তি নিয়ে জানলার দিকে মুখ ফিরিয়ে নিল। তুমি এখনো মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দোষ দাও, তাই না? আর্য চমকে বৃদ্ধের দিকে তাকালো। আপনি কি করে? আজ থেকে 5 বছর আগের একটা সন্দেহে তুমি গাড়ি চালাচ্ছিলে, তোমার মা পাশে বসেছিলেন, তুমি একটু বেশি স্পিডে গাড়ি চালাচ্ছিলে, তাই না? একটা মোড় ঘুরতে গিয়ে তুমি স্টিয়ারিং এর কন্ট্রোল হারালে আর গাড়ি উল্টে গেল। আর্যর চোখ বিস্ফারিত হয়ে গেল। সে জিজ্ঞেস করল, আপনি কে? নাম দিয়ে কি লাভ? তবে আমি তোমাকে চিনি, তোমার মনের ভেতরটাও চিনি। তুমি সেদিন থেকে শুধুই নিজেকে দোষ দিচ্ছ। কিন্তু আমার এত পার্সোনাল ডিটেলস আপনি কি করে জানলেন? বৃদ্ধ সামনের দিকে একটু ঝুঁকলেন। তুমি রানীপুরে যা দেখেছ সেটা তোমার রোগ ঘটিত কল্পনা নয়, সব সত্যি। আর্য চুপ করে রইল। বৃদ্ধ আবার বললেন, আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি চাও। আমি তোমার মাকে ফিরিয়ে আনতে পারি, কিন্তু প্রতিটা সাহায্যের তো একটা মূল্য থাকে। তাই চলো আমরা একটা ডিল করি। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? আমাদেরকে অবশ্যই জানিয়ে দিও কমেন্ট বক্সে। আশা করি তোমরা ভোগ অলরেডি দেখে নিয়েছো হইচইতে। অসাধারণ একটা ওয়েব সিরিজ, আমার তো দুর্দান্ত লেগেছে। তোমরা অবশ্যই আমাদেরকে কিন্তু জানিয়ে দিও যে কেমন লাগলো ভোগ। পরমব্রত চট্টোপাধ্যায়ের এই অসাধারণ ডিরেকশন এবং কে নেই, আমার সমস্ত প্রিয় অভিনেতারা যেন একসঙ্গে এই প্রজেক্টটায় কাজ করেছে। আমি ভীষণ এক্সাইটেড। সেটা অনির্বাণ দা হোক, পার্ণ মিত্র, রজতাভ দত্ত, শুভাশিস মুখার্জি, উফ, স্টার কাকে বলে। যাই হোক, তোমরা ভোগ দেখে নাও এবং আমাদেরকে জানিয়ে দাও নিচে কমেন্ট বক্সে কেমন লাগলো। আর আজকের গল্প তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাদের জানিয়ে দিও। আজকের গল্প পাঠে ছিলাম আমি রণদীপ। অন্যান্য চরিত্রে আমার সঙ্গে ছিল মৈত্রী, স্নেহাদ্রি, পাপিয়া, পার্থ, কৌশিক, স্মিতা, তমাল। পাপিয়াদির কথা আরেকবার একটু আলাদা করে বলে দিতে চাই, কারণ এই পাপিয়াদির গলা তোমরা অলরেডি অনেকবার শুনেছো গপ্পমীরের থেকে। আমার ভীষণ ইচ্ছা ছিল পাপিয়াদির সঙ্গে একসঙ্গে কাজ করার, তো সেই ইচ্ছা পূরণ হয়েছে, আমি ভীষণ খুশি। আর শব্দগ্রহণে আমাদের সঙ্গে ছিল রণজয়, আবহ সৃষ্টি করেছে ম্যাক্স ওরফে ইন্দ্রজিৎ, নাট্যরূপ দিয়েছে নীল, বিশেষ সহযোগিতায় ছিল লিও এবং পোস্টার ডিজাইন করেছে ম্যাজিক ক্রেয়ন্স। আচ্ছা, যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই। এই মাস থেকে থ্রিলারল্যান্ডের শ্রোতাদের জন্য শুরু হয়ে গেল গিভ অ্যাওয়ে কন্টেস্ট। মে মাসের প্রথম সপ্তাহে থ্রিলারল্যান্ডের প্রশ্ন, কাঁদিতে নেমে কোন দোকান থেকে আর্য তার ওষুধ কিনবে ভাবছিল? সঠিক উত্তর পাঠিয়ে দাও আমাদের ফেসবুক পেজের ইনবক্সে এবং পেয়ে যাও একটা আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ। আজকের মতো টাটা, দেখা হচ্ছে সামনের সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, ভয়ে থেকো। আমরা একটা ডিল করি।